স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ভাস্কর্য সহ নানা বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলেমদের সঙ্গে চলছে আলোচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 26শে মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার, বিতর্ক এড়াতে আইন প্রণয়নের সিদ্ধান্ত। মহান বিজয় দিবস কাল, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, কড়া নিরাপত্তা। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের 2 মামলায় 14 আসামির বিরুদ্ধে পিবিআই এর অভিযোগপত্র। এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু, চলবে 27 ডিসেম্বর পর্যন্ত, লটারি 30 ডিসেম্বর। সংবাদ দুপুরের শিরোনামগুলো শুনছিলেন, এবার যাব পুরো খবরে। রাজধানীর দোলাইর পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে আলেমরা ভাস্কর্যের পরিবর্তে সেখানে মুজিব মিনার তৈরির প্রস্তাব দিয়েছেন। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাতে আলেমদের সঙ্গে বৈঠকের বিস্তারিত নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোনো কিছুই সংবিধানের বাইরে হবে না। আওয়ামী লীগ নতজানু রাজনীতি করে না, তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। আলেমরা সরকার বিরোধী কোনো আন্দোলন না করার অঙ্গীকার করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও গুজব বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন আলেমরা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলেমদের দেখা করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আসাদুজ্জামান খান। এখানে একটা মসজিদ মিনার তৈরি করার জন্য কুতুব মিনারের আদলে লিখিত প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো ছিল আমরা সবগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। এই আলাপ আলোচনাগুলো আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো বলেই আমরা বিশ্বাস করি, এবং আমরা যতটুকু আলাপ করেছি আমরা মনে করি যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মী হাসিব মাহমুদ শাহ ওই বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি সেখানে ছিলেন। হাসিব মাহমুদ শাহ, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইব, এই যে ব্রিফিং হলো সেখানে কয়েকটি বিষয় আসছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সরকার কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, এবং একই সাথে বলেছেন সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে। তার মানে আলেম ওলামাদের যে দাবি তার অনেকটাই কি মেনে নেওয়া হবে, এরকম আভাস সেখান থেকে পেলেন আপনারা? বাশার, আমরা কিন্তু বারবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই বিষয়টা জানতে চেয়েছিলাম। গণমাধ্যম কর্মীরা যে জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে অনেক গণমাধ্যম কর্মী জানতে চেয়েছিল যে এই হুজুরদের সাথে বসা ঠিক আছে কিনা। তখন স্বরাষ্ট্রমন্ত্রী যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে সরকারের সাথে যে কেউ বসতে পারে, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারে, সে হিসাবেই যাতে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্যই তারা এই আলেমদের সাথে বসেছেন। এবং আলেমদের যে দাবি, সেই দাবিগুলো তারা শুনেছেন, তাদের সাথে কথা বলেছেন, এবং তারা আলেমরাই নাকি বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে যে তাদের পক্ষে যে কথাগুলো আসছে সেটি একটি অপপ্রচার, এবং সেই অপপ্রচারগুলো যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন নির্দেশ দেয় যে এই অপপ্রচার যেন বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়। এবং তারা দাবি করছেন যে সরকারের সাথে তাদের একটি ভালো সুসম্পর্ক রয়েছে, কিন্তু একটি পক্ষ এই সম্পর্কটা যেন বিনষ্ট হয় এবং সরকারের সাথে যেন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির মধ্যে চলে যায়, সেই জন্যই তারা মনে করছেন কেউ উস্কে দিচ্ছে যাতে সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেজন্য আলেম সমাজ নাকি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। আরেকটি বিষয় হলো যে আমরা জানতে চেয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে যে দোলাইপাড়ে যে ভাস্কর্য হচ্ছে সেখানে ভাস্কর্য হবে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন সেখানে ভাস্কর্যের কাজ চলমান আছে এবং সে বিষয়ে একটি ঐক্যমত্যে তারা পৌঁছাবেন। আমরা বলছি যে তারা তো বলেছেন সেখান থেকে যে সেই ভাস্কর্য তারা হতে দিবেন না, বাধা দিবেন, এবং
তিনি কিন্তু সেই বিষয়টা খুব মানে আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীদের বলেছেন যে আলোচনার সামনেও হবে এবং কোনো পক্ষই এক্ষেত্রে মন খারাপ করবে না বলে জানিয়েছেন। তারা যে মুজিব মিনারের প্রস্তাবনা দিয়েছেন, আমরা বলছি যে সরকার কি সেটি মেনে নেবে কিনা, বলছে যে না, সরকারের সংবিধান পরিপন্থী এ ধরনের কোনো কিছু মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে আলোচনার মাধ্যমে তারা যে সব বক্তব্যগুলো বলেছেন সেই এবং হাসিম মাহমুদ একই সাথে তিনি কিন্তু বলেছেন যে নতজানুর রাজনীতি আওয়ামী লীগ সরকার করে না, এই বিষয়টিও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে মনে করিয়ে দিয়েছেন। একটু জানতে চাইবো, ভাস্কর্য নির্মাণের ইস্যুর বাইরে আরেকটি বিষয় তো আছে বড় করে, সেটি হচ্ছে কুষ্টিয়ায় যে ভাস্কর্য ভাঙা হলো সেই বিষয়ে আলেমদের কোনো বক্তব্য এই বৈঠকে হয়েছে কিনা বা আলোচনা কিছু এসছে কিনা আলোচনায় সেই বিষয়টি নিয়ে? বাশার, এই বিষয়টা আমরা যখন জানতে চেয়েছিলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলেমরা বলেছেন বঙ্গবন্ধুকে তারা হৃদয়ে ধারণ করেন এবং তারা বলেছেন যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙা হয়েছে সেটির নাকি তারা নিন্দা জানিয়েছেন এবং এর যথোপযুক্ত যেন সাজা হয় সেইটিও নাকি আলেমরা বলেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এবং সামনের দিনে এ ধরনের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন যেন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই বিষয়গুলো নজরদারিতে রাখেন। এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা দিয়েছেন তারা এমন কোনো বক্তব্য বা এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো ওয়াজ যে করবেন না যাতে দেশে শান্তি শৃঙ্খলার পরিস্থিতি বিঘ্ন ঘটে, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তারা চান না। এবং আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান হবে, আলোচনা চলছে, সমাধানের দিকে এগোচ্ছে। আগামীতেও কি আবারও এই বিষয়টি নিয়ে বসাবসি হতে পারে বা কোনো বৈঠক হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা একদম স্পষ্ট করেছেন যে সামনের দিনে তাদের সাথে আবারও বসা হবে এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা এর আগে যে ধরনের বক্তব্যগুলো দিয়েছিলেন হেফাজত নেতারা, তারা কিন্তু কিছুটা সরে এসেছেন বলে আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে এবং তারা আশা করছেন যে একটা আলোচনার মাধ্যমে এই যে তাদের যে একরেখা একটা মনোভাব ছিল সেই জায়গা থেকে সরে এসে একটা, তবে কারো যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেই বিষয়টা তারা দেখবেন বলে সেখানেই আমরা প্রশ্ন করেছিলাম সেক্ষেত্রে কি সরকার নতজানু নীতি অবলম্বন করছে কিনা, যে মুজিব মিনার করে ওই ভাস্কর্যটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে কিনা। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়টিকে একদম উড়িয়ে দিয়েছেন এবং একদম ছোট্ট করে জানতে চাইবো, সবকিছু আলেমদের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের কি কোনো আহ্বান জানানো হয়েছে বা তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? এখানে একটি বিষয় তাদেরকে বলা হয়েছে যে তারা এমন কোনো কথা বা এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো ধরনের উদ্যোগ নিতে হয় বা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় বা পরিবেশ নষ্ট হয়, এই বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে তারাও আহ্বান জানিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদেরকেও আহ্বান জানানো হয়েছে যে যেন দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম কোনো উদ্যোগ, যেন এরকম কথাবার্তা এবং এরকম যেন কোনো ধরনের অনুষ্ঠান বা এরকম কোনো কিছু যেন তারা না করেন এবং তারা সেটি সম্মত হয়েছেন এবং তারা বলেছেন তারা সরকারের সাথে আলোচনা করেই পরবর্তী যে তাদের কর্মপন্থা বা তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারেন, হেফাজতের নেতারা যে বিরোধিতা করেছেন সেখান থেকে তারা কিভাবে সরেন সেটি আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলেই সমাধান হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী এটি কিন্তু নিশ্চিত করেছেন। বাশার, বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া ব্রিফিং এর বিস্তারিত সচিবালয় থেকে জানছিলাম। বঙ্গবন্ধু 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছে হাইকোর্ট। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত নূর চৌধুরী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শরীফুল হক ডালিম এবং রাশেদ চৌধুরী এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মোসলেম উদ্দিনের রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে করা রিটের শুনানিতে এ আদেশ দেয় হাইকোর্ট। রিটকারীর আইনজীবী আব্দুল কাইয়ুম খান জানান, খেতাব কারো অধিকার নয়, এটা রাষ্ট্র দিয়েছে। এই 4 খুনি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যার সাথে জড়িত দণ্ডপ্রাপ্ত আসামি তারা। বিশ্বের বিভিন্ন দেশে খেতাবপ্রাপ্তরা দ্বিতীয়বার অন্যায় অপরাধের সাথে জড়িত হলে খেতাব কেড়ে নেওয়ার উদাহরণ রয়েছে বলেও জানান আইনজীবী আব্দুল কাইয়ুম খান। গত 2 ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4 খুনির মুক্তিযুদ্ধে বীরত্বের খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাও চ্যালেঞ্জ করা হয়। রাজাকারের তালিকা 26 মার্চের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকমা মোজাম্মেল হক। সকালে সচিবালয় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পরে ভাস্কর্য ইস্যু নিয়ে মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, এরা ধর্মকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে নানা ফতোয়া দিচ্ছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ না নিতে একটি গোষ্ঠী ফতোয়া দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, সেই গোষ্ঠী এখন নিজেদের প্রয়োজন মতো নানা ফতোয়া দিয়ে কাজ উদ্ধার করছে। ভাস্কর্য ভাঙ্গার নিয়ে ফতোয়া দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করা হচ্ছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, 70 সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমনি ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে তাদের প্রতিহত করব। আগামী ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি জানান, এবারের তালিকাকে বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতেই এ সংক্রান্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২১ সালের শুরুতেই সংসদে পাশের জন্য তোলা হবে বিলটি। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার, আল-বদর সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। গত বছর স্বাধীনতার ৪৮ বছরের মাথায় রাজাকারের তালিকা প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ ওঠে, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামও এসেছে রাজাকারের তালিকায়। ব্যাপক ক্ষোভের মুখে সংশোধনের জন্য বিতর্কিত তালিকা স্থগিত করে সরকার। এবার বিতর্ক এড়াতে তালিকাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে। প্রস্তুত করার পর যা প্রকাশের জন্য সরকারকে সুপারিশ করা হবে। এই বিধান রেখেই এই সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি পাশের জন্য তোলা হবে। কেউ যদি চ্যালেঞ্জ করে রাজাকার তালিকা তারা করলেন কিসের, কোন আইনের বলে, আইনগত ভিত্তির জন্যই আইনটা প্রণয়ন করা হয়েছে। সেই আলোকে তালিকা প্রস্তুত হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হলে রাজাকারের তালিকা গ্যাজেট আকারে প্রকাশেও কোনো বাধা থাকবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কেউ বিতর্ক করতে চাইলে চিরদিনই বিতর্ক করতে পারবে। বিতর্ক কেউ করবে কি করবে না সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় নিয়ম মতো দায়িত্ব পালন করা। সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আইন হয় নাই, এটা আদালতের এখতিয়ার। রাজাকারের তালিকা প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। বলেন, এই জন্য ট্রাইব্যুনাল আছে। কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনলে তালিকাভুক্ত রাজাকারদের বিরুদ্ধে মামলা করা যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে সাজানো হয়েছে নতুন সাজে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই বীর শহীদদের শ্রদ্ধা জানাবে গোটা জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বিজয় দিবসকে সামনে রেখে চলছে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সিভিল, তারপরে ইলেকট্রিক্যাল এবং আরবারিকালচার সমস্ত বিভাগ যথাযথভাবে এটা করেছে। এবার করোনা মহামারীতে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধে যারা আসবেন, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন, সবাই যেন মাস্ক পরে আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসেন। আমি সবাইকে সেই বিনীত অনুরোধটুকু করি। ১৬ই ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সবশেষ প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই মুহূর্তে স্মৃতিসৌধে কি ধরনের প্রস্তুতির কাজ চলছে আর করোনা স্বাস্থ্যবিধি বজায় রাখতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখুন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে বিজয় দিবসের সেই শুভ লগ্নের অপেক্ষায়। আমরা দেখতে পেয়েছি যে বরাবরের মতো এবারও সৌধ কর্তৃপক্ষের যে কর্মীরা রয়েছেন তারা প্রায় ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমে কিন্তু সৌধ প্রাঙ্গণকে এক নতুন রূপ দিয়েছে। সৌধের যে সবুজ চত্বর রয়েছে সেই চত্বর কিন্তু বাহারি রঙের নানা ফুলে ফুলে কিন্তু ঢেকে ফেলেছে সাভারের গণপূর্ত বিভাগের কর্মীরা। এই সাভার স্মৃতিসৌধ কিন্তু গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সামগ্রিকভাবে বলা যায় যে একেবারে পুরোপুরি
প্রস্তুত করেছে, তারপরেও তারা আজকে কিন্তু এখানে যে কোনো ধরনের প্রস্তুতির ঘাটতি রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু সাভার গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে আজকেও এখানে কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, যে ফুল গাছগুলো রয়েছে সেখানে কোনো ফুল মারা গিয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন। কোনো ফুল যদি মারা গিয়ে থাকে সেখান থেকে কিন্তু তারা সেই ফুলটি সরিয়ে পরিবর্তন করে অন্য একটি ফুল সেখানে বসিয়ে দিচ্ছেন। এবং নিরাপত্তা এবং করোনার কারণে যে বিষয়টি এখন সবার সামনে প্রশ্ন আসছে সেই বিষয়টি নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, এই বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে বরাবরের মতোই তারা এবার নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করেছেন এবং তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলয় গড়ে তোলা হয়েছে। সাদা পোশাকে পুলিশ থাকবে এবং যেহেতু করোনা মহামারীর মতো একটি ঘটনা সারা বিশ্বব্যাপী চলছে, যার কারণে করোনা যেন ছড়িয়ে না পড়ে, যার কারণে পুলিশ সদস্যরা কিন্তু মাস্ক পরে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে তারা তাদের দায়িত্ব পালন করবে বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। এবং সৌধ প্রাঙ্গণে যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন, যারা এই আগামীকাল জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন, তাদেরকে কিন্তু তারা মাস্ক পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এবং স্মৃতিসৌধের প্রধান ফটকে কিন্তু একটি টানেল তৈরি করা হয়েছে, যে টানেলের ভিতর দিয়ে মানুষ প্রবেশ করবে, যেখান থেকে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে প্রত্যেকটি মানুষকে। এবং সৌধের ভিতরে সবাই যেন মাস্ক পরে ঘোরাফেরা করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, এই বিষয়টি কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চভাবে নিশ্চিত করার একটি পরিকল্পনা রয়েছে। এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন স্বাস্থ্যবিধির বিষয়টি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ দর্শনার্থী শ্রদ্ধা নিবেদন করতে পারবে। স্বাস্থ্যবিধির বিষয়টি যদি ব্যত্যয় ঘটে তাহলে সাধারণ দর্শনার্থীদের এখানে যে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি হয়তো সেটি তারা বন্ধ করে দিবেন বলে আমাদেরকে সৌধ কর্তৃপক্ষ জানিয়েছেন। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহেল আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ করা হচ্ছে বালুর ভাস্কর্য। এক সপ্তাহ ধরে এটি নির্মাণ করছেন শিল্পীরা। আগামীকাল মহান বিজয় দিবসে উদ্বোধন করা হবে এই ভাস্কর্যটি। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতা করছে ব্র্যান্ডিং কক্সবাজার নামের একটি সংগঠন। নির্মাণ কাজে অংশ নিচ্ছেন কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 10 জন সাবেক শিক্ষার্থীর একটি দল। শিল্পীরা জানিয়েছেন প্রায় 6 ফুট উচ্চতা ও 14 ফুট প্রশস্ত এই ভাস্কর্যটি হতে যাচ্ছে এ যাবৎকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণের মাধ্যমে সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানালেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বলেন, ভাস্কর্য নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর বিভ্রান্তির সৃষ্টির অপচেষ্টার সবচেয়ে বড় প্রতিবাদ এটি। এ বালু ভাস্কর্যের স্থায়িত্ব থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। পর্যটক সহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ভাস্কর্যটি। আমি তো মেইন ভাস্কর না, ভাস্কর হলে যদিও কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। এই ভাস্কর্যের বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। লিপু, আমরা দেখতে পাচ্ছি আপনার ঠিক পেছনেই কিন্তু এখনো কাজ চলছে। পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতে এই ধরনের বিখ্যাত সব ভাস্কর্য আমরা দেখতে পাই। কক্সবাজারে যেটি নির্মাণ করা হচ্ছে, আপনি খুব তার কাছেই রয়েছেন, একটু জানতে চাইবো আরো বিস্তারিত। হ্যাঁ, মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে, সেটি যে ভাস্কর আছে তারা বলছেন এটি এই যে দাঁড়িয়ে যে ভাস্কর্য থাকে সেটি হচ্ছে সবচেয়ে এটি প্রথম ভাস্কর্য এটি বলা হচ্ছে। তবে নির্মাণ কাজটি এখনো পর্যন্ত তারা করছেন, এখন শেষ পর্যায়ে, আজকে তারা শেষ করবেন। আগামীকাল 16 ডিসেম্বর বিজয়ের মাসে সেটি উদ্বোধন করবেন। আমি একটু কাছ থেকে যদি একটু দেখাতে চাই, শিল্পীরা এখানে কাজ করছেন। সর্বশেষ যে কাজ সেটি করে যাচ্ছেন, সেটি আজকের মধ্যে শেষ হবে। তবে একটি বিষয় বলে রাখি, 1 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি মূলত সারা বাংলাদেশে যেই উগ্র মৌলবাদীর যেই বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের যেই বাধা দেওয়া হচ্ছে, সেই সময়
সে একটি কঠিন চ্যালেঞ্জের কাজ করছেন। এটি সহযোগিতা করছেন কক্সবাজার জেলা প্রশাসন। ব্র্যান্ডিং কক্সবাজার নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনটি কাজ করছেন। আমি একটু কথা বলতে চাই ব্র্যান্ডিং কক্সবাজার সংগঠনের যিনি প্রধান আছেন ইশতিয়াক আহমেদ জয়, আমি একটু তার কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে আপনারা কক্সবাজারে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগটা নিয়েছেন, সেটির কারণটা কি? আপনারা জানেন এখন বিজয়ের মাস এবং সবচেয়ে বড় কথা এবার হচ্ছে মুজিব শতবর্ষ পালন করছি আমরা। এই সময় সারা দেশে যে উগ্রবাদী এবং মৌলবাদীরা জাতির জনকে যে ভাস্কর্য নিয়ে যে প্রশ্ন তুলেছে, মূলত এই কারণে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে প্রতিবাদ স্বরূপ আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে জাতির জনকের এই বালু ভাস্কর্য নির্মাণ করতে যাচ্ছি। এবং যেহেতু বিজয়ের মাস, শীতকাল, সারা পৃথিবী থেকে সারা দেশ থেকে প্রচুর পর্যটক আসবে। আমাদের এই মূল উদ্দেশ্যটা হচ্ছে পর্যটকদের সাথে এবং সকলকেই এই নতুন একটা জিনিস বালু ভাস্কর্যের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং একটি প্রতিবাদের ভাষায় বলতে পারেন। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ জয়। ইশতিয়াক যেভাবে বলছিলেন, আসলে এটি আগামীকালকে সকাল 11:30টায় এই ভাস্কর্যটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং আগামী 31 তারিখ পর্যন্ত পর্যটক সহ সর্বসাধারণের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। তো আসলে শুধু বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেটি নয়, এটির পাশে যে ঐতিহাসিক 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের একটি প্রতিকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটু যদি আমি দেখাতে চাই, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই লেখাটি আছে। বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের প্রতিকৃতিও এখানে শিল্পীরা তুলে ধরেছেন। তো আসলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য, আরেকটি যে প্রতিকৃতি ভাস্কর্য দেখতে পাচ্ছি, সেটির পাশেই যে বাংলাদেশ দেশের যে সবচেয়ে যে পদ্মা সেতু আছে, সেই পদ্মা সেতু একটি ভাস্কর্য তৈরি করা হচ্ছে। সেটি আগামীকালকে সকাল 11:30টায় কক্সবাজার সমুদ্র সৈকতের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রাজধানী সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2021 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়। 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত চলবে। আবেদন 30 ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। 2021 শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর 44টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে 3টি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে। তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রত্যেক বিদ্যালয়ের জন্য 50% এলাকা কোটা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। ভর্তি কার্যক্রমের বিষয়ে আরো জানাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে সকাল 10টা থেকে 2021 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? 27 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া অনলাইনে চলবে। আর এবার করোনার কারণে নবম শ্রেণী পর্যন্তই লটারির মাধ্যমে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আমি কিছুক্ষণ আগে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এসেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে তাদের সার্বিক নজরদারিতে এই আবেদন প্রক্রিয়াটি চলছে এবং এই আজকের ঢাকা শহরের যে স্কুলগুলো রয়েছে সেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সাথে ঢাকার বাইরে জেলা শহরগুলোর যে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানেও আবেদন প্রক্রিয়া চলছে। সেখানকার জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে সেই আবেদন প্রক্রিয়া চলছেন। আমরা অনেক অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা এই প্রথম ধাপে আবেদন করে ফেলেছে। এরকম কয়েকজন অভিভাবকের সাথে আমরা একটু কথা বলবো যে এবার তো নবম শ্রেণী পর্যন্ত এই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, তো এটিকে আপনারা কিভাবে দেখছেন? লটারির মাধ্যমে হওয়াতে এই করোনা মহামারীতে কেউ আসতে হবে না, এটা অনেক ভালো হয়েছে। তবে সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা একটু আরেকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনি কি আবেদন করেছেন আপনার সন্তানের জন্য? জি আবেদন করেছি। আবেদন অনলাইন প্রক্রিয়াটা খুব ভালো হয়েছে করাতে, আমাদের মেয়েদেরকে আসতে হবে না। আর লটারি প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় সেদিকে নজর রাখতে হবে। দর্শক শুনছিলেন
অভিভাবকরাও আসলে খুশি, কিন্তু তাদের একটি আশঙ্কার জায়গা যে যেহেতু এবার নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, এখানে স্বচ্ছতা কতটুকু নিশ্চিত করা সম্ভব হবে। তো আমি বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এবার একদম সেন্ট্রালি একটি প্রক্রিয়ার মাধ্যমে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ঢাকা শহর থেকে এটি নিয়ন্ত্রিত হবে। 30 ডিসেম্বর বাংলাদেশের যে 344টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সেই পিন্টু আরেকটি বিষয়ে জানাবেন, এই যে অনলাইনে আবেদন করা হবে সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় অনলাইনে কোনো জটিলতা আছে কিনা? আজকে যেহেতু শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে এই ধরনের অভিযোগ শুনিনি এবং অনেক বেশি সময়ই রাখা হয়েছে আবেদনের জন্য। 27 ডিসেম্বর পর্যন্ত সময় রাখা হয়েছে, তাই সার্ভারেও তেমন কোনো চাপ পড়ছে না। আমরা দেখছি যে রাজধানীর যে সকল দোকানগুলো রয়েছে এই আবেদনের যে অথবা কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো থেকে অভিভাবকরা আবেদন করছে এবং যাদের সামর্থ্য আছে তারা বাসায় বসেই এই অনলাইনে আবেদন করতে পারছেন। আবার আমরা অনেক অভিভাবককে দেখছি তারা স্কুলে আসছে, স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে যে কিভাবে এটা আবেদন করতে হবে। তো স্কুল কর্তৃপক্ষ আমরা দেখছি সকাল থেকে তারা সচেষ্ট আছেন এবং অভিভাবকদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আবেদন করতে হবে। তো সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার যেহেতু এই করোনার পরিস্থিতিতে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে হচ্ছে, তাই কিছুটা সমস্যা হলেও এটি আসলে মেনে নিতে হবে। তারপর যতটুকু সম্ভব স্বচ্ছতা তারা নিশ্চিত করবে। এই কারণে এরই মধ্যে বেশ কয়েকটি তদারকি দল গঠন করা হয়েছে। অন্যান্য বছরের থেকে বেশি পরিমাণ তদারকি দল এবার নিয়োজিত আছে। সেই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বেসরকারি স্কুলগুলোতেও ভর্তি কার্যক্রম চলছে। তাদের অনেকে আজকে লটারি কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল উপস্থিত থেকে তারপরে সেই লটারি কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। অনলাইনে ভর্তি আবেদন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। এদিকে এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ পুরোদমে চলছে। তবে বিভাগ পরিবর্তন, কারিগরি উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীদের ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে বেগ পেতে হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের আশা শিক্ষা বোর্ডের। করোনার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী 13,65,789 জন। এর মধ্যে 10,79,171 জন নিয়মিত আর 2,66,501 জন অনিয়মিত। এখন এই ফল কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা আমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত। যত দ্রুত সম্ভব আমাদের রেজাল্ট যেন আমাদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দেওয়া হয়। আমরা প্রত্যেকে আমাদের এইচএসসি ফলাফল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। ফল তৈরির জন্য টেকনিক্যাল কমিটি একটি নীতিমালা করেছে, সেই অনুযায়ী এখন ফল তৈরি হচ্ছে। এবং এটার জন্য এসএসসির ফলের 75 এবং জেএসসির 25% গড় নিয়ে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে। সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করি সফলকাম হব, কারণ কাজটা শেষ না হওয়া পর্যন্ত সরাসরি বলা যায় না। ডিসেম্বরের মধ্যে তার ভিতরে আমরা রেজাল্টটা দেওয়ার, কিন্তু এখনই কোন পর্যায়ে আছে বলাটার পর্যায়ে এখনো আমি নেই। এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন, কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে। আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সায়েন্স থেকে কমার্সে গিয়েছে, কাজে একটু তো সমস্যার সৃষ্টি হচ্ছে। সেগুলিকে ওই কমিটি বিশেষজ্ঞরা তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করি সবার কাছে একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব। কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেকে সাধারণ কলেজে ভর্তি হন, কিন্তু এই দুই স্তরে জেএসসি পরীক্ষা নেই। ফলে তাদের ফলের গড় কিভাবে হবে তা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকটাই গুরুত্ব বহন করে। তাই কোনো শিক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে।
কুয়াশায় বঙ্গবন্ধু সেতু থেকে রসুলপুর পর্যন্ত যানজটে 6 ঘন্টার দুর্ভোগ। দুপুর থেকে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণে হাইকোর্টের আদেশ অমান্য, আদালতে ক্ষমা চাইলেন বিইআরসির চেয়ারম্যান। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া ধর্ষণের ঘটনায় দায়ের করা 2 মামলায় 14 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পিবিআই। দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল ও জেলা কার্যালয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। গত 2 সেপ্টেম্বর বেগমগঞ্জের এখলাসপুরে ওই নারীকে নির্যাতন করা হয়। ঘটনার 1 মাস পর 4 অক্টোবর নির্যাতনের শিকার ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে 9 জনকে আসামি করে মামলা করেন। এর 2 দিন পর ধর্ষণের ঘটনায় 2 জনকে আসামি করে আরও একটি মামলা হয়। এরপর দেশজুড়ে আলোচিত এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত শেষে দুপুরে অভিযোগপত্র জমা দেন তারা। 2 মামলায় 11 জনকে আসামি করা হলেও তদন্তকালে আরও কয়েকজনের নাম উঠে আসে। এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি 12 জন, পলাতক রয়েছে 4 জন। সর্বমোট 14 জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এজাহার নামে আসামির সংখ্যা 9 জন এবং 9 জনের মধ্যে 8 জন এই ঘটনায় জড়িত এবং 1 জন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। সহকর্মী আবু নাসের মঞ্জু সরাসরি নোয়াখালী থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন, বিস্তারিত জানবো। আবু নাসের মঞ্জু, এই ঘটনা এবং সেই ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল সারা দেশ জুড়ে। জানতে চাইব, যেই 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে কারা তারা? আমরা জানি যে এই নির্মম ঘটনায় দেশ জুড়ে যখন আলোচনার ঝড় উঠেছিল, তার আগে ঘটনার প্রায় 1 মাস 2 দিন পর ভুক্তভোগী ওই নারী পুলিশের নিরাপত্তা পেয়ে সে পলাতক জায়গা থেকে, যেখানে আত্মগোপনে করেছিলেন, সেখান থেকে এসে তিনি বেগমগঞ্জ মডেল থানায় মোট 2টি মামলা দায়ের করেন বাদী হয়ে। প্রথমে পর্নোগ্রাফি আইনে 1টি মামলা এবং নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার মামলা। এর 2 দিন পরে তিনি ধর্ষণের ঘটনায় আরও 1টি মামলা দায়ের করেন। অর্থাৎ ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মোট 3টি মামলা দায়ের করেন। এর মধ্যে 3টি মামলা পিবিআই এর তদন্তাধীন রয়েছে। পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলা, ধর্ষণ মামলা এবং ধর্ষণের চেষ্টা মামলা। এই 3 মামলার মধ্যে আজ 2টি মামলায় পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে মূলত নির্যাতন এবং ধর্ষণ চেষ্টা মামলা এবং ধর্ষণের মামলা, এই 2 মামলায়। এই 2টি মামলাতে মোট 16 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 16 জন হলো সংখ্যায় 16 জন আসামি হলো, মোট ব্যক্তি হচ্ছেন 14 জন। কেননা ওই যেই 14 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা এবং নির্যাতনের মামলা করা হয়েছে, তাদের মধ্যে অপর 2 জন অর্থাৎ দেলোয়ার হোসেন এবং আবুল কালাম, তাদেরকে আবার ধর্ষণের মামলায় আসামি করা হয়েছে। অর্থাৎ যেই 14 জনের বিরুদ্ধে আজকে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাদের মধ্যে 4 জন পলাতক রয়েছেন। এই মামলার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই মামলার মূল মাস্টারমাইন্ড দেলোয়ার হোসেনের কথা বলা হলো। পিবিআই এর তদন্তে উঠে এসেছে মাস্টারমাইন্ড হিসেবে জামাল উদ্দিন নামে একলাশপুরের এক বাসিন্দার নাম, যিনি কিনা মালয়েশিয়া প্রবাসী। তিনি মালয়েশিয়া থেকে এসে বেশ কিছুদিন থেকে এলাকায় অবস্থান করছেন এবং তদন্ত প্রতিবেদনে মূলত ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই দেলোয়ার নয়, এই জামাল উদ্দিনে মূলত এই বাহিনীর লোকজনকে পৃষ্ঠপোষকতা করতেন অর্থ দিয়ে এবং নানাভাবে অস্ত্র দিয়ে। ফলে তাকে মঞ্জু, এই ঘটনার 1.5 মাস পর্যন্ত নানা হুমকি ধমকির কারণে ওই নারী নির্যাতিতা কিন্তু কোনো অভিযোগ করতে পারেননি। অর্থাৎ এত বড় ঘটনার পরে এখন যে চার্জশিট দেওয়া হলো, সেই ব্যাপারে স্থানীয় যারা আছেন বা যারা ভুক্তভোগী তার পরিবার সবাই সম্মত তো, নাকি সেখানে আবার নারাজি আসতে পারে পরবর্তীতে? না, নারাজি আসার সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হচ্ছে না। তবে একটি বিষয় আলোচনায় এসছে ঘুরে ফিরে, যে দেলোয়ারের কথা মাস্টারমাইন্ড বলা হলো, দেলোয়ারকে সেই হিসেবে না দেখালেও অবশ্য দেলোয়ারকে যথারীতি আসামি তালিকায় রাখা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে জামাল উদ্দিনের কথা বলা হচ্ছে, জামাল উদ্দিনের নাম কিন্তু মামলার এজাহারে ছিল না। তাকে এখন
প্রধান আসামিও করা হয়েছে, মাস্টারমাইন্ড হিসেবেও তাকে দেখানো হচ্ছে। ফলে জামাল উদ্দিনের উত্থান, জামাল উদ্দিন কিভাবে এই মামলায় সম্পৃক্ত হলেন, এই বিষয়গুলো নানা রকম প্রশ্ন কিন্তু গণমাধ্যম। মঞ্জু, আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাইবো, সেই ভিডিওটা এতটাই হৃদয় বিদারক ছিল যে পুরো ভিডিওর ক্লিপটি অনেকে দেখতে পারেননি। জানতে চাইবো ভুক্তভোগী ওই নারীর নিরাপত্তার এখন কি ব্যবস্থা? আমরা যতটুকু জানতে পেরেছি, ভুক্তভোগী ওই নারীকে এখনো জেলা পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে বেগমগঞ্জ মডেল থানার পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং তিনি বেশ কিছুদিন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের নিরাপত্তা হেফাজতেই ছিলেন। তো ফলে স্থানীয় জনপ্রতিনিধি এবং যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। দেশব্যাপী যেহেতু আলোচনায় এসছে বিষয়টি, জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে মানবাধিকার কর্মী এবং এই যে নারী অধিকার, শিশু অধিকার নিয়ে যারা কাজ করেন, তারা সবাই যেহেতু সোচ্চার হয়েছেন এবং ওই নারীর সাথে দেখা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দেখা করেছেন। ফলে এখন খুব একটা বলা যায় না যে তিনি নিরাপত্তা জনিত উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে এই বাহিনী যেন আর সংগঠিত না হতে পারে, এই বিষয়ে এলাকাবাসীর দাবি রয়েছে। এই ঘটনার পেছনে অন্তরালে যারা রয়েছেন তাদের বিষয়ে যেন আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি রাখে, তাদেরকে যেন, প্রত্যেকটা বাহিনীকে যেন চিরতরে উৎখাত করা হয় এবং তাদের অস্ত্র যেন উদ্ধার করা, এই বিষয়ে। মঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ইন্টারনেট ও কেবল সংযোগের তার অপসারণের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর ধানমন্ডিতে ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে এ অসন্তোষ জানান তিনি। মেয়র তাপস বলেন, সার্ভিস প্রোভাইডারদের আবেদনে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও এ কাজে তেমন কোনো অগ্রগতি নেই। নির্ধারিত সময়ের মধ্যে ব্রডব্যান্ড ও কেবল সংযোগের তার অপসারণের কাজ শেষ না হলে আবারও তার কাটা শুরু হবে বলেও জানান তিনি। পরে ঢাকা দক্ষিণে চলমান উচ্ছেদ অভিযান প্রসঙ্গে মেয়র বলেন, কোনো ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে না। ফুলবাড়িয়ার মতো আরও বেশ কিছু অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানান শেখ ফজলে নূর তাপস। তারা যে পর্যায়ে এখন আছে সেটা অবশ্য আমার সন্তুষ্টির মতো না। আমি চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণ কাজটা সম্পন্ন করবে। তো তারপরেও তারা বলছে যে ইনশাআল্লাহ তারা ডিসেম্বর শেষ হওয়ার আগেই ঢাকার মূল সড়কগুলো থেকে এই তার অপসারণটা সম্পন্ন করতে পারবে। আমরা সেই তাগিদটাও দিচ্ছি। ঘন কুয়াশার কারণে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ শেষে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠছে। এর আগে সেতুর পূর্ব প্রান্ত থেকে রসুলপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা 12:30টার দিকে রোদ ওঠায় আস্তে আস্তে যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত কয়েক দফায় যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 5 নম্বর ব্রিজ এলাকায় ছোট ছোট কয়েকটি দুর্ঘটনা ঘটায় যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। সকাল 7টার পরে যানজট কিছুটা কমলেও খুবই ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনীরাও। এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। সকালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। 2009 সালের পর থেকে 7 বছরেও এলপি গ্যাসের দাম পুনর্নির্ধারণ না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 13 নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বিইআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। 2009 সালের 12.5 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম 700 টাকা নির্ধারণ করে বিইআরসি। 7 বছরে এই দাম পুনর্নির্ধারণ করা হয়নি। সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত 31 জুলাই বিইআরসিতে আবেদন করে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন ক্যাব। ওই আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখে বিইআরসি। জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো আবাদ শুরু হলেও এবার এখনও বীজতলাই তৈরি করতে পারেনি কৃষক। সময় মতো চাষাবাদ শুরু করতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের। 4 দফা বন্যা ও ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বইছে। ফলে পাগনার হাওর, খরচার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ
ছোট বড় প্রায় 50টি হাওর ডুবে আছে পানির নিচে। প্রতিবছর নভেম্বর থেকে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হলেও এবার তা করতে পারেননি কৃষকরা। তাই বোরো আবাদ নিয়ে শঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা নষ্ট হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। এখনো আরও পানি আছে, অনেক পানির লেগে আমরা জাল ফেলাইতে পারি না, লোহা দেওয়া যেত না, অনেক লোহা যাবে বাড়তে, আবার লাস্টে পানি সময় যাইতেছে, দিন যাইতেছে, পানি কোন দিন বাড়ি নাইতাম ধান আর কোন দিন করতাম। আমরা চাইলাম যে সরকারের কাছে যে আমরা পানিটা দ্রুত জায়গা করি একটা ব্যবস্থা করার জন্য। হাওরের পানি দ্রুত নিষ্কাশনে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিষয়টি মাথায় নিয়েছি যাতে কৃষকগণ তাদের নির্ধারিত সময়ে বীজতলা তৈরি সহ ধান আবাদ করতে পারে। এই কারণে উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের সেই স্থানগুলো কেটে দিচ্ছি। কৃষকদের ক্ষতি পোষাতে দ্রুত চারা গজায় এমন ধানের বীজের পাশাপাশি হাইব্রিড বীজ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু একটাই ফসল, সুতরাং তাদের কৃষকের চিন্তা থাকবে, আমরাও সেই জন্য কৃষকদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন মাঠ দিবসে তাদেরকে বলে যাচ্ছি যে আমরা স্বল্প মেয়াদী ধান চাষ করে এবং যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এবছর সুনামগঞ্জে 2,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদ আরো যা থাকছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত জো বাইডেন, ইলেকটোরাল কলেজের ভোটের ফল প্রকাশ। বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিকাল 4:30টায় ঢাকার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম। আইনের প্রয়োগ না থাকায় খাগড়াছড়ি ও মেহেরপুরের শতাধিক ইটভাটায় অবাধে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। এসব ইটভাটার অধিকাংশেরই নেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধ এসব ইটভাটার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হল নিশ্চুপ প্রশাসন। লোকালয় ও কৃষি জমি ঘেঁষে খাগড়াছড়ির দীঘিনালায় গড়ে উঠেছে ইটভাটা। পাহাড়ি বন থেকে আম, কাঁঠাল, গামারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে এক শ্রেণীর দালাল ইটভাটায় জ্বালানি হিসেবে তা সরবরাহ করেন। ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পাহাড় থেকে লাকড়ি বেচছে, আমরা লয়ে আসছি গাড়ি ভরে। 45 মন, 48 মন, 47 মন, 50 মন লাকড়ি আসে। আইন অনুযায়ী ইটভাটায় শতভাগ কয়লার ব্যবহার এবং পরিবেশ বান্ধব জিগজাগ চিমনি ব্যবহারের কথা থাকলেও তা মানছেন না ভাটা মালিকরা। প্রশাসন এবং বন বিভাগ একেবারেই উদাসীন এবং এই উদাসীনতার সুযোগে বছরের পর বছর ধরে অনেকটা প্রকাশ্যেই এখানকার সামাজিক বনের গাছ, এখানকার মানুষের ব্যক্তিগত বাগানের গাছ নির্বিচারে অবাধে ফোরানো হচ্ছে, কাটা হচ্ছে। আমার এখানে 50 টন কয়লা অলরেডি ফিল্ডে মজুদও আছে, আপনি কালকে এসে দেখেন আমি কয়লা পোড়াচ্ছি কি পোড়াচ্ছি। প্রশাসনের দাবি, বনদস্যুদের প্রতিরোধ ও ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে টাস্কফোর্সের অভিযান সহ নানা কার্যক্রম চলছে। টাস্কফোর্স আছে, উপজেলা প্রশাসন আছে, তারপর বিজিবি আছে এবং পুলিশ প্রশাসন আছে। এর মাধ্যমে একটা টাস্কফোর্স পরিচালনা করে এই কাঠগুলো যাতে পোড়াতে না পারে এবং মানে নিয়ম বহির্ভূতভাবে যাতে ইটভাটা চলতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। মেহেরপুরের অর্ধশতাধিক ইটভাটায়ও অবাধে চলছে কাঠ পোড়ানো। অবৈধ ইটভাটা মালিকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কয়লার মিস্ত্রি না পাওয়ার কারণে এক প্রকার বাধ্য হয়েই কাঠ দিয়ে কয়লা ইট পোড়ায়। যারা বাগান করছে, বাগানগুলি মারা যাচ্ছে, সেই বাগান থেকে খড়িগুলি আমাদের এখানে বরিশাল, পিরোজপুর থেকে ম্যাক্সিমাম খড়ি এখানে আসে। লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে অভিযানের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা জেলা প্রশাসনের। কয়লা পোড়ানোর শুরুর দিকে কিছু কাঠ তাদের লাগে, আমরা ওই পর্যন্ত তাদেরকে অ্যালাউ করেছি, যেহেতু আগুনটা ধরাতে হবে, শুধু আগুন ধরানোর সাথে। কিন্তু তার মানে এই না যে পুরো সিজনই তারা এই কাঠ দিয়ে কন্টিনিউ করবে, কাঠ দিয়ে চালিয়ে যাবে। 2013 সালে পরিবেশ রক্ষায় আইন করে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির নানিয়ার চরে বাম্পার ফলন হয়েছে কমলার। তবে ফলন উপযোগী আবহাওয়া থাকায় এবারের কমলা আকারে বড় এবং খেতেও অনেক মিষ্টি। ফলন নিয়ে বেশ আশাবাদী বাগান চাষিরা। করোনার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় এবার লাভ বেশি হবে বলে মনে করছেন তারা।
একসময় কমলা শুধু দেশের বাইরে থেকেই আসতো, কিন্তু এখন বাস্তবতা বদলেছে। বাগান চাষিদের ইচ্ছা ও শ্রমে কমলার ব্যাপক ফলন শুরু হয় দেশেই। রং, গন্ধ আর স্বাদে রাঙামাটির নানিয়ারচর কমলার জন্য এখন প্রসিদ্ধ। এবারের মৌসুমে বাগান এখন হলুদে সবুজে ভরে উঠেছে। উপজেলার বুড়িঘাট সাবেকখংয়ে বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে রঙিন কমলা। পাহাড়ের ঢালে এক একটি কমলার বাগান থেকে এবছর 5 থেকে 10 লাখ টাকা আয় হবে বলে আশা করছেন বাগান মালিকরা। করোনার প্রাদুর্ভাবে ভিটামিন সি এর চাহিদা বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার কমলার চাহিদা বেশি হতে পারে বলে মনে করছেন চাষিরা। ফলগুলো অনেক বড় হয়ে গেছে, তারপরে এবছর এই কমলার সিজন খুব ভালো। কমলা ভালো হওয়ার কারণে আমরাও মোটামুটি দাম পাচ্ছি। গত বছরে বিক্রি করলাম এখানে আমরা 6 লাখ টাকা, এবছর এখানে বিক্রি করলাম 8 লাখ টাকা। এবার পরিমিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড় হয়েছে কমলা। কৃষি বিভাগ বলছে এবার এক একটি কমলার ওজন হয়েছে 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। বাজার দিক থেকে কিন্তু এবছর যেহেতু খরাকালীন সময় হলেও এখন যেহেতু ভিটামিন সি উৎস হিসাবে আমাদের এই কমলার খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়ার সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ, আবার ছোট সাইজ কিছু আছে যেগুলো 60 টাকা 70 টাকা আবার ম্যাক্সিমাম। রাঙামাটিতে 800 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন কমলার উৎপাদনের লক্ষ্য রয়েছে। এবছর মোট আবাদের বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। একদিনে করোনায় আরও 8,200 প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 5 লাখেরও বেশি রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু এখন 16,27,000-এর বেশি। মোট আক্রান্ত 7,31,00,000 ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে সুস্থ হয়েছে 5,12,00,000 মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1,439 জনের মৃত্যু ও নতুন 1,78,000 আক্রান্ত হয়েছেন। দেশটিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করলেও মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সে বিধিনিষেধ আরোপের পর কমেছে সংক্রমণ। গত 2 ঘন্টায় 3,000-এর দেহে ভাইরাস পাওয়া গেছে। তবে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনার বিস্তার। সোমবার রাশিয়ায় পাওয়া গেছে 27,000, যুক্তরাজ্যে 20,000, জার্মানিতে 18,000, ইতালিতে 12,000, স্পেনে 8,000 করোনার রোগী। নেদারল্যান্ডসে বিস্তার বাড়ায় জানুয়ারির 19 তারিখ পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছে দেশটির সরকার। দ্বিতীয় দফার বিস্তার ঠেকাতে বেশিরভাগ সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তুরস্কে সোমবার 29,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তৃতীয় দফার সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালের নার্সকে প্রথম টিকা দেওয়া হয়। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রথম সপ্তাহে সমানভাবে সরবরাহ করা হবে 30 লাখ ডোজ। বুধবারের মধ্যে প্রায় 650 হাসপাতালে সরবরাহ করা হবে ফাইজারের করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে 16 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে এফডিএ। ভ্যাকসিন সরবরাহের জন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং পদ্ধতি। আর যারা ভ্যাকসিন নেবেন তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অ্যালার্জির লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের ফাইজারের টিকা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এফডিএ। আগামী বছর মার্চের মধ্যে 10 কোটির বেশি মার্কিন নাগরিককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এদিকে স্কটল্যান্ডেও শুরু হয়েছে বয়স্কদের টিকাদান কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতেও শুরু হয়েছে চীনের সিনোফার্ম তৈরি ভ্যাকসিনের প্রয়োগ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন জো বাইডেন। ইলেকটোরাল কলেজের অধিবেশনে মোট 306টি ভোট পেয়ে বিজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই ডেমোক্রেটিক নেতা। ইলেকটোরাল কলেজের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোট 232টি। সোমবার চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন 50 অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইলেকটোরাল কলেজের ভোটাররা। ইলেক্টরদের ব্যালট পাঠানো হবে ওয়াশিংটন ডিসিতে, যা আগামী 6 জানুয়ারি কংগ্রেসে গণনা হবে। গত 4 নভেম্বরের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসেবে প্রেসিডেন্ট পদে বাইডেনের জয় নিশ্চিত হলেও ট্রাম্পের নানা কর্মকাণ্ডে জটিলতা দেখা দেয়। শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ তোলেন এই রিপাবলিকান নেতা। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই একের পর এক মামলা করলেও ট্রাম্পের সব চেষ্টাই শেষ পর্যন্ত ভেস্তে যায়। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে উঠতে আজ লড়বে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু বিকেল 4:30টায়। আজকের জয়ী দল আগামী 18 ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে জেমকন খুলনার বিপক্ষে। হ্যাট্রিক হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা নানা চড়াই উতরাই পেরিয়ে কোয়ালিফায়ারে। টুর্নামেন্টের ছন্দে থাকা চট্টগ্রামকে হারাতে পারলে উঠবে ফাইনালে।
আসরের চতুর্থ ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। সেবার চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল মুশফিকের ঢাকা। দলের ৮ ব্যাটসম্যান ফেরেন ১ অঙ্কে, যার মধ্যে ৫ জন রানের খাতায় খুলতে পারেননি। লিটন সম্মদের দাপটে মাত্র ৮৯ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখে টপকে ছিল চট্টগ্রাম। গ্রুপ পর্বে চট্টগ্রামের সঙ্গে দ্বিতীয় দেখায় অবশ্য সেই হারের প্রতিশোধ নিয়েছিল ঢাকা। মুশফিকের ৫০ বলে ৭৩ রানের অধিনায়কোচিত ইনিংসে ১৪৫ রানের সংগ্রহ করে ঢাকা। মাঝারি মানের টার্গেটও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। টপ অর্ডার পথ দেখালেও মিডল অর্ডারের ব্যর্থতায় তীরে এসে তরি ডুবে মিঠুনের দলের। ৭ রানে ম্যাচ জিতে নেয় ঢাকা। আবারও ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকার বাড়তি প্রত্যাশা বরিশালের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা নাইমের কাছে। অধিনায়ক সুলভ পারফরমেন্সের প্রত্যাশা মুশফিকের কাছেও। তবে দুর্দান্ত ফর্মে থাকা লিটন সম্মদের শুরুতেই থামাতে না পারলে চড়া মূল্য দিতে হতে পারে বেক্সিমকো ঢাকাকে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখতেও সংবাদের আরো বিস্তারিত দেখতে।